জানো শাকিল, আমারও একটা খুব সুন্দর সুখী পরিবার ছিল। এখানে আমার বাবা মা না থাকলেও আমার বাবার মতন ভাই ছিল, আর মায়ের মতন একটা ভাবি ছিল। আমাকে খুব ভালোবাসতো তারা। আর আমার একটা জান আমার ভাইয়ের ছেলে ছিল। সব মিলিয়ে খুব সুখী পরিবার ছিল। ভাইয়া আমার কোনো চাওয়া অপূর্ণ রাখতো না, তাই আমার বলাতে আমাকে ভার্সিটিতে ভর্তি করায়। আর ওখানে গিয়ে আমি একটা ছেলের প্রেমে পড়ি। অনেক ভালোবাসে ফেলেছিলাম ছেলেটাকে, আমাকে অনেক ভালোবাসতো। এই ভালোবাসায় আমি আর আমার পরিবার ভালোবাসার কথাই ভুলে যাই। সবার ক্ষেত্রে যেটা হয়, একদিন আমার ভাইয়া আমাদের সম্পর্কের কথা কিভাবে যেন জেনে যায় আর আমাকে অনেক বুঝায়, কিন্তু আমি রবিনকে ভালোবাসি, তাই কারো কথা মানিনি। যার কারণে ভাইয়া আমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এক সময় আমার জন্য পাত্র ঠিক করে ফেলে, কিন্তু আমি রবিনকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাই ঠিক করলাম ওর সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জানো শাকিল, রবিন আমাকে অনেক ভালোবেসে। যে আমার ভাইয়া আর ভাবির কষ্ট দেওয়া ঠিক হবে না। দরকার হলে ও নিজে গিয়ে ভাইয়ার সাথে কথা বলবে। আর যেহেতু ওর কোনো পরিবার নেই, তাই ও নিজে গিয়ে ভাইয়ের কথা বলবে। কিন্তু আমি জানতাম ভাইয়া কখনো মানবে না, তাই ওকে যেতে বারণ করে দিই। আর আমার কথাতেই একদিন ওর সাথে পালিয়ে রবি সালের ওর আগের বাড়িতে চলে যায়। অনেক কষ্ট হয়েছিল সবাইকে ছেড়ে যেতে। ভাইয়া ভাবি এদের অনেক ভালোবাসতাম। আর আমার আদরের সেই ছোট্ট বন্ধুটা, মানে আমার ভাইয়ার ছেলে, ওকে অনেক ভালোবাসতাম। তবুও ওদের ছেড়ে চলে যাই রবিনের সাথে। ওখানে গিয়ে প্রথম রবিনকে বিয়ে করি। এরপর ও কোনো মতে একটা ওটা করে সংসার চলতো। আর আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে সামিয়া জন্ম নেয়। ওর জন্ম নেওয়ার পর আমাদের সব দুঃখ যেন মুছে গেল। সামিয়া আমাদের ঘরে একদম পরিপূর্ণ করে দিল। এরপর মানে সামিয়ার জন্ম 2 মাস পর রবিন একটা এনজিওতে চাকরি পায়। আর আমাদের সব অভাব একদম মুছে যায়। সামিয়াও ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আমাদের সংসারে অনেক সুখ আসলো, কিন্তু এত সুখ আমাদের কপালে সয়নি। উপরওয়ালা এত সুখ আমার কপালে রাখতে দিল না। সামিয়া যখন 14 বছর বয়স, তখন আমরা 3 জন মিলে গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আর আমি ওখানে আমার সামিয়া আর রবিনকে হারিয়ে ফেলি। এটা বলে আন্টি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য কিছু। শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমি আন্টিকে কোনো মতে শান্ত করলাম। আন্টি আবার বলতে শুরু করলেন, তারপর ওদের হারানোর পর আমার আর কোথাও জায়গা হয় না। তবে যোগ্যতা থাকায় রবিনের চাকরিটা আমার দেওয়া হয়, তাতে আমার একটা সাহায্য হয়। কিন্তু কোনো একটা কারণে আমাকে কাজটা ছেড়ে দিতে হয়। কারণটা তারা আমাকে বলেনি। এরপর থেকে বাকি সবটুকু তুমি জানো। আমার কিছু একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, আন্টি আপনার ভাইয়ের নাম কি আবুল হোসেন? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? এবার আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আমি যেটা সন্দেহ করলাম সেটাই সত্যি হলো। আন্টি আমার কান্না দেখে বলল, কি হলো বাবা, তুমি কান্না করছো কেন? আর তুমি আমার ভাইকে কিভাবে চিনো? ফুপি আমি কি হলো বাবা, বলো। ফুপি আমি তোমার হৃদয়। আমার কথা শুনে আন্টির যেন কথা বন্ধ হয়ে গেল, শুধু অজরে কান্না করছে। আমার পাশে এসে বলল, তুমি আমার হৃদয়? হ্যাঁ ফুপি। এটা বলেই ফুপিকে জড়িয়ে ধরলাম। ফুপিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, ইনি আমার কে? হ্যাঁ, ইনি আমার ফুপি, যে ছোটবেলায় বাসা থেকে চলে যায়। আর হৃদয় বলার কারণ হলো, ছোটবেলায় ফুপি আমাকে আদর করে হৃদয় বলে ডাকতো। এবার গল্পে আসা যাক। আন্টি আমাকে জড়িয়ে ধরে এখনো কান্না করে যাচ্ছে। এমন সময় দরজার পাশ থেকে কেউ কথা বলে উঠল, আমাকে কি এখন আর মনে নেই? দরজার দিকে তাকালাম, দেখি সামিয়া দাঁড়িয়ে আছে। আর দেখেই বোঝা যাচ্ছে ও কান্না করছে, হয়তো আমাদের কথা শুনেছে। ফুপি নিজেকে সামনে নিয়ে বলল, না মা,
তোমাকে কিভাবে ভুলবো? তুমি তো আমার মেয়ের মতো। মেয়ের মতো না ছাই, আজ থেকে আমি আপনার মেয়ে। ফুপি কান্না করে সামিয়াকে জড়িয়ে ধরল। পাগলি একটা। পাগলি, আপনারা বসেন, আমি কফি করে নিয়ে আসি। সে কি মা, তুমি কেন বানাবে? আমি বানিয়ে নিয়ে আসি। আরে না আন্টি, এমনিতেও কিছুদিন পর থেকে আমাকেই তো বানাতে হবে। এটা বলেই আমাকে একটা চোখের টিপ মেরে চলে যায়। কি মেরে বাবা, ফুপির সামনেও লজ্জা নাই। একে বিয়ে করলে তো আমার জীবনটা তেজপাতা বানিয়ে দেবে। বাবা, সামিয়া মেয়েটা অনেক ভালো। ফুপি। ও মনে হয় তোমাকে ভালোবাসে। তোমাকে কি বলেছে? ফুপি। ওকে কোনোদিনও কষ্ট দিও না বাবা। আচ্ছা, ভাইয়া ভাবি কেমন আছে? ভালোই আছে হয়তো। মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এর মাঝে সামিয়া চলে আসে, আরও এটা ওটা গল্প করছে। সত্যি বলতে আজ মন অনেক ভালো। সাকিল, কালকে ভার্সিটি যাবে? যাব, অনেকদিন যাওয়া হয়নি। তারপর আরও গল্প করে সামিয়া চলে যায়। রাতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প লিখি। ও, আপনাদের বলাই হয়নি, আমি টুকটাক লেখালেখি করি। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সামিয়ার ডাকে ঘুম ভাঙলো। ওই সাকিল, ওঠো। এত তাড়াতাড়ি কেন? সময় কত হয়েছে জানো? আজ না ভার্সিটি যাবে বলছো? যাবো তো। তাহলে ওঠো, 8:30 তো হয়ে গেছে। কি বলো? দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। এরপর সামিয়া ড্রয়িং রুমে চলে যায়। আমি রেডি হয়ে দেখি ও টিভি দেখছে। এরপর ওকে নিয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। সামিয়া এখন আর ওর গাড়ি নেয় না, আমার বাইকে করে যায়। পথের মাঝে সামিয়া জানতে চাইল, ওই কাল রাতে কি করেছো? কেন? কিছু তো করিনি। তাহলে সকালে উঠতে এত দেরি হলো কেন? ও, ফুপির সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছিল। তারপর শুতে গিয়েও ঘুম আসেনি। ফজরের আগে ঘুম আসে, তাই অনেক দেরিতে ঘুমানোর জন্য উঠতে দেরি হয়ে গেল। ও, তো শরীর এখন কেমন আছে? ভালো, আগের থেকে অনেক সুস্থ। এরপর স্বামীকে নিয়ে ভার্সিটিতে চলে আসি। ওকে নামিয়ে বাইক পার করে তারপর রাকিবদের সামনে গেলাম। কি রে, কি অবস্থা? ভালো, তোরা কেমন আছিস? ভালো, কিন্তু তুই এখন আসতে গেলি কেন? আরেকটু সুস্থ হওয়ার পর আসতি। না রে, এমনিতে অনেক মিস গেছে, এখন না আসলে আবার পিছিয়ে যাব। তো আমাদের ভাবি কেমন আছে? ভাবি বলাতে স্বামীর লজ্জায় পুরো মুখ লাল হয়ে গেছে। আরে ভাবি দেখি লজ্জা পাচ্ছে। এই তোরা থামবি? কেন? তোরা প্রেম করবি আর আমি ভাবি বললে দোষ? ভাবি কি মাইন্ড করলেন নাকি? না, আমি কিছু মনে করিনি। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে বের হয়ে মাঠের দিকে গিয়ে দেখি স্বামী আর বান্ধবীরা আড্ডা দিচ্ছে। যাই, ওদের সাথে একটু মজা করি। যেই ভাবা সেই কাজ, ওদের সামনে গেলাম। কেমন আছো আমার শালিকারা? আরে দুলাভাই যে, এতক্ষণ ভালো ছিলাম না, এখন আমাদের দুলাভাই আসছে, সবাই ভালো হয়ে গেছে। আমি আসায় ভালো কেন? আরে আমাদের একটা মাত্র দুলাভাই তো, তাই। ও তাই বলো। তো দুলাভাই শুধু কি আমাদের বান্ধবীকে নিয়ে ঘুরবেন? আমাদেরও একটু আদ্র সময় দিবেন। আরে তোমরা হলে আমার আদরের শালিকারা, তোমাদের সবাই না দিলে কাদের দেবো? ও সত্যি? পেছনে ঘুরে তাকাতেই দেখলাম সামিয়া আমার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। ও তুমি? কেন, ডিস্টার্ব করলাম নাকি? না, শালিকাদের সাথে একটু মজা করছিলাম। কারা শালি তোমার? আরে তোমার বান্ধবীরা আমার শালি না? শালা লুচ্চা, তোরে তো। আরে রাগিস কেন, আমরা তো এমনি মজা করছিলাম। একদম ওর দিকে নজর দিবি না। বাবা, এত কিছু বিয়ের আগে হলে, বিয়ের পর তো কাউকে দেখতেই দিবি না। দরকার হলে তাই করব। তোরা থাক, আমি আসছি। ওই শালা লুচ্চা, চল আমার সাথে। কি করে এখন আল্লাহ জানে, যে হারে রেগে আছে আজকে তো আমি শেষ। তাও ওর পিছনে পিছনে গেলাম পুকুর পাড়ে। এটা কলেজের পিছনে হওয়ায় তেমন কেউ আসে না এখানে। আমিও দেখলাম কেউ নেই। হায় হায়, আমাকে এখানে মেরে ফেললেও কেউ দেখতে আসবে না। ওই, ওদের সাথে এত ইটিস পিটিস কিসের? আরে আমি তো এমনি মজা করছি, এত রাগ করার কি আছে? চুপ, কোনো কথা বলবি না। এমন জায়গায় মারবো না, আর কোনোদিনও বাবা হতে পারবি না। তাহলে তো তোমারও সমস্যা। ওই কি বললি? কিছু না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, আমি ওর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। ওই এইদিকে কাছে আয়। আমি মনে করলাম মারার জন্য ডাকছে।
আর যাই করি, প্রিয় মানুষটাকে তো আর কিছু করতে পারবো না। তাই বললাম, সামিয়া এবারের মতো মাফ করে দাও, আর ওদের সাথে কথা বলবো না। তোকে আসতে বলছি, আসবি। আমি ওর কাছে গেলাম, আর ও আমার আরো কাছে আসলো। আমি মনে করলাম থাপ্পড় মারবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও আমাদের 4 ঠোঁট এক করে দিল। কি এক অজানা অনুভূতি আমাকে গ্রাস করলো, পুরো শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ের ঠোঁটের স্পর্শ পেলাম, কোনো এক অজানা জগতে হারিয়ে যাচ্ছি। এভাবে 3 মিনিট মতো থাকার পর স্বামী আমাকে ছেড়ে দিল। ওর দিকে তাকিয়ে দেখলাম লজ্জা পেয়েছে, যে আমার দিকে তাকাতেও পারছে না। দেওয়ার সময় মনে ছিল না, এখন লজ্জা পেলে কি হবে। ওই চুপ, মিষ্টিটা কেমন লাগলো? আমি ওকে রাগানোর জন্য বললাম, থু থু থু, পচা লিপস্টিক, থু। দেখি ওর রেগে ফায়ার। কি বললি তুই? না, বললাম অনেক মিষ্টি, আর একটু মিষ্টি খাওয়াবে? প্রতিদিন দিব, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। আচ্ছা ঠিক আছে, থাকবো না। আচ্ছা, তোমার আব্বু কি আমাদের সম্পর্কে জানে? জানি, আব্বুকে আমি সব বলেছি। এভাবেই চলে গেল 12টা দিন। আজ আবার হাসপাতাল যেতে হবে চেক আপ করার জন্য। সামিয়া সাথে আসতে চাইছিল, কিন্তু ওকে সাথে আনিনি। এমনিতেই আমার জন্য অনেক কষ্ট করেছে। এরপর সকালে রেডি হয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে ডাক্তারের কেবিনের দিকে যাচ্ছি, এমন সময় দেখলাম একটা মহিলাকে বেডে শুয়ে কোথাও নিয়ে যাচ্ছে। হাত একটা বাইরে পড়ে আছে, মুখটুক ঢাকা। তাই একজন নার্সকে জিজ্ঞেস করলাম যে ওই যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। মর্গে কেন? একটু দাঁড়ান। কথা বলেই ওনার মুখের ওপর কাপড় টেনে দেওয়ার জন্য যখনই মুখের হাত দিলাম, একটু গরম শ্বাস অনুভব করলাম। আমি মনে করলাম আমার ভুল হয়েছে, তাই নিশ্চিত হওয়ার জন্য আবার ওনার মুখের হাত দিলাম। কিন্তু আমি অবাক, এ কি, ওনার শ্বাস তো সামান্য সামান্য চলছে। তাড়াতাড়ি করে ওনার হাত ধরে পালস চেক করলাম, করেই আমি আরো অবাক, ওনার তো পালস চলছে, তবে খুব ধীরে। নার্সকে রেখে বললাম, আপনারা এটা কি করছেন? কেন স্যার, কি হয়েছে? উনি এখনো জীবিত আছেন। কিন্তু ডাক্তার তো বললো উনি বেশি কথা না বলে ওনার পালস চেক করুন। নার্স পালস চেক করে তো হতভম্ব হয়ে যায়। তাড়াতাড়ি করে ওনাকে আইসিইউতে নিয়ে যায়। তারপর ডাক্তার আসে আর ভিতরে গিয়ে ওনার চিকিৎসা শুরু করে। আমি আইসিইউ এর বাইরে বসে আছি। এর মাঝেই স্বামী আর ফোন আসে, ওকে সব খুলে বলি। ও সব শুনে তাড়াতাড়ি চলে আসে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বেরোলে আমরা ওনার কাছে যাই। ডাক্তার, ওনার এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো, কিন্তু আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে কি হতো বলা যেত না, কারণ আর 10 মিনিট দেরি হলে বাঁচানো সম্ভব হতো না। ডাক্তার, ওনার কি হয়েছে? আসলে গত 10 দিন আগে একটা লোক ওনাকে এখানে নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়ে যায়। উনি নাকি রাস্তায় পড়েছিল, তাই এখানে নিয়ে আসে। ওনার স্ট্রোক হয়েছিল, তাই এখানে ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু ওনার কোনো উন্নতি হয় না, বরং আরো অবনতি হয়। আর আজ সকাল থেকে উনি কোনো রেসপন্স দিচ্ছে না, আর ওনার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই আমরা ভাবলাম মারা গেছে। এখন বুঝতে পারছি যে ওনার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। আর আল্লাহর অশেষ রহমতে আপনি সঠিক সময় এসেছেন আর আমাদের জানিয়েছেন, তাই আজ ওনাকে বাঁচানো গেল। ওনার ফ্যামিলির কেউ বা আত্মীয় স্বজন আসেনি এখানে? না, কেউ আসেনি, তাই তো ওনাকে মর্গে পাঠিয়ে দিয়েছিলাম। যে ভর্তি করে গেছে সেও আর আসেনি? না। আচ্ছা, আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ পারেন, তবে বেশি কথা বলবেন না। ওকে। এরপর আমি আর সামিয়া ভেতরে গেলাম। তখন ওনাকে ভালো করে দেখা হয়নি। এখন দেখলাম ফর্সা রঙের একজন মহিলা। বয়স আর কত হবে, 40-45-এর ভেতরে। তবে বয়স অনুযায়ী ওনাকে আরো বেশি বৃদ্ধ লাগছে, হয়তো বেশি টেনশন করছিলেন। আমাদের আসতে দেখেই তিনি আমাদের দিকে সোজা হয়ে শুইলেন। তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনলাম না। আন্টি, আমি কিছু বলতে যাব, এর আগে নার্স সব বলা শুরু করে দিল আর সব কিছু ভুলে বলল। সব শোনার পর উনি কান্না শুরু করে দিলেন। কেন বাঁচালে আমায়? আমি তো মরে গেলেই বেঁচে যেতাম। আমি অবাক হয়ে বললাম, এমন করে বলছেন কেন? আমার যে মরা ছাড়া কোনো উপায় নাই। নিজের সকল আপনজনকে হারালাম। এখন আমি কি নিয়ে বাঁচবো? কোথায় যাব? আন্টি, আপনি টেনশন করবেন না। আপনি সুস্থ হয়ে নেন, তারপর আমার সাথে আমার বাসায় থাকবেন। আমার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। তুমি আমায় থাকতে দেবে কেন? আজ থেকে আমি আপনার ছেলে, তাই। আমার কথা শুনে তিনি আবারও কান্না শুরু করে দিলেন। আমি তাকে সান্ত্বনা দিলাম, কারণ আপনজনের থেকে দূরে থাকার কষ্ট কি আমি জানি। তাকে বললাম, এখন আপনি রেস্ট নেন, আমি বাসায় গিয়ে আবার আসবো। নার্স তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিলেন।
যার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন। এরপর সামিয়াকে নিয়ে বাইরে বের হলাম। শাকিল, তোমাকে যত দেখছি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। কেন, আগে বাঁচতে না? আরে বাসি তো, কিন্তু এখন আরো গভীর হচ্ছে। আচ্ছা, এটা হসপিটাল, বাকি রোমান্স বাসায় গিয়ে করো। এখন ডাক্তারের কাছে চলো। চলো। এরপর ডাক্তারের কাছে গিয়ে আন্টির ব্যাপারে সব বলে। আমিও চেক আপ করে সামিয়াকে তার বাসায় নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ফুপি বলল, কিরে বাবা, ডাক্তার কি বললো? ফুপি সব ঠিক আছে, টেনশন করার কিচ্ছু নাই আর। তো তোর আসতে এত দেরি হলো কেন? এরপর ফুপিকে সব বললাম। ভালো করেছিস বাবা, এখন আয় ফ্রেশ হয়ে খেতে নে। তারপর খাওয়া দাওয়া করে আবার হাসপাতালে গেলাম। যাওয়ার সময় কিছু ফ্রুটস নিলাম। এভাবেই 7টা দিন কেটে গেল। আর এই 7 দিন শুধু আমি না, স্বামীও আন্টির অনেক সেবা যত্ন করলো। আর ফুপিও কয়েকবার গিয়েছিল দেখে আসতে। আজ আন্টিকে রিলিজ দিয়েছে, তাই স্বামী আর আমি গিয়ে আন্টিকে নিয়ে আসলাম আমার বাসায়। তার থাকার জন্য নিচে একটা রুম গোছালাম, কারণ তার এই অবস্থায় উপরে উঠতে সমস্যা হবে। ফুপির পাশের রুমেই আন্টি থাকার ব্যবস্থা হলো। আন্টি এখানে আসার আজ 2 সপ্তাহ হয়ে গেল। আর এই সময়ের মধ্যেই তিনি আমাদের সবাইকে অনেক আপন করে নিল। আর সবচেয়ে বড় কথা, ফুপিও এখন একজন সঙ্গী পেল। স্বামীও প্রতিদিন আসে। আপনাদের বলতে ভুলে গেছি, স্বামী আর পরিবারও আমাদের সম্পর্কের কথা জানে, কিন্তু তারা মেনে নিয়েছে। সবাই একসাথে গল্প করি, একটা পরিপূর্ণ পরিবার। কিন্তু এর মাঝেই বাবা মার কথা মনে পড়লে অনেক খারাপ লাগে। হয়তো আমাকে ছাড়া তারা ভালোই আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি আন্টি আর ফুপি গল্প করছে। কিচেনের দিকে চোখ যেতেই আবার চোখ কপালে উঠে গেল। দেখলাম সামিয়া কিচেন রান্না করছে। এই মেয়েটার মুখে কোনোদিন রান্নার কথাও শুনিনি, আর আজ সেই রান্না করছে। মেয়েটা রান্নাও জানে নাকি? যাই, ওকে একটু বিরক্ত করে আসি। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি ওর পিছনে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। প্রথমে কে না কে ভেবে ও খুব ভয় পেয়ে গেল। পরে যখন বুঝতে পারলো আমি, তখন স্বাভাবিক হলো। ও তুমি, আমি তো ভয় পেয়ে গেলাম। তুমি রান্নাও করতে পারো? আগে জানতাম না, এখন ইউটিউব দেখে শিখে নিয়েছি। ও, তো কি রান্না করছো? তোমার ফেভারিট বিরিয়ানি। ওয়াও, কিন্তু তুমি কি করে জানো এটা আমার প্রিয়? প্রিয় মানুষের কিছু জিনিস জানতে হয়। এখন ছাড়ো, কেউ দেখলে কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না। আমি আমার প্রেমিকাকে জড়িয়ে ধরেছি। এটা বলে আরো জোরে জড়িয়ে ধরলাম। ওই ছাড়ো, এই নাও চা খাও। আচ্ছা, এটা ইয়ে দাও না। এটা আবার কি? না মানে সত্যি জানো না? না, তাই তো বললাম। ধুর, আগে জানতাম মেয়েরা ছেলেদের থেকে বেশি রোমান্টিক। এখন তো দেখি তুমি কিছুই বোঝো না। বুঝিয়ে বললে তো বুঝবো। এ মানে কিস দেওয়ার কথা বলছি। ওই তুমি তো দেখে অনেক বড় লুচো। কিসের লুচু? যাও এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমার বান্ধবীর কাছে যাই। খাবারের মধ্যে পিস দিয়ে একদম উপরে পাঠিয়ে দেবো, তখন কোনো পেন্সিকে কিস কর। আচ্ছা, যাওয়া লাগবে না। এটা বলেই আন্টিদের কাছে চলে আসলাম। ওদের সাথে গল্প করতে করতে স্বামীয়া ডাক দিল খাবার খেতে। তারপর খেতে গেলাম। ও, আপনাদের তো বলা হয়নি, ফুপি আন্টিকে আমার স্বামীয়ার ব্যাপারে সব বলেছে, তাই কিছু মনে করেন না। খেতে বসার পর খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি পায়ে সুরসুরি দিচ্ছে। আমি জানতাম এটা স্বামীয়া, তাই কিছু না বলে খাওয়া শেষ করলাম। ও জানে না যে ও তেরা হলে আমি হলাম ঘাড় তেরা। তারপর খাওয়া শেষ করে রুমে এসে ফেবুতে নিউজ ফিডে ঘুরতেছি। এমন সময় স্বামীয়া আসলো রুমে। কি করো? একটা মেয়ের সাথে প্রেম করি। ঠিক আছে করো, তাহলে আমি যাই। যাও। ওলি বাবালে, আমার বাবুটা দেখে রাগ করেছে। এটা বললো কারণ প্রতিবার যাওয়ার সময় ওকে আমি দিয়ে আসি, কিন্তু আজ যাচ্ছি না। ওনার রাগ আর কিছু বলতে না দিয়ে স্বামী আমার ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিল। আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল। আমিও আর না করলাম না, ওর সাথে সারা দিলাম। এভাবেই 5 মিনিট মতো করার পর আমার দম বন্ধ হয়ে আসছে। এটা বুঝতে পেরে স্বামী আমাকে ছেড়ে দিল। এখন কি মিষ্টি খাওয়ার পর গেছে নাকি আরো আছে? চুপ করে থাকলাম। কি আরো মিষ্টি খাবে? না বাবা, আর লাগবে না। এইটুকুতে এরম হলে কিভাবে হবে? কাহানি মে টুইস্ট হবে বাকি হে। বাকি সব বিয়ের পরে, এখন চলো তোমাকে দিয়ে আসি। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? জানি না। সারা জীবন এরকম ভালোবাসবে? মরার আগ পর্যন্ত বেঁচে যাব। যদি আমি হারিয়ে যাই? চুপ, এরকম কথা কখনো বলবে না। তারপর সামিয়াকে ওর বাসায় নিয়ে গেলাম। আগে বলেছি ওর পরিবার আমাদের মেনে নিয়েছে, তাই কেউ কিছু বলে না। এরপর বাসায় চলে আসি। এভাবে দিন চলে যাচ্ছে। একদিন হঠাৎ আন্টি আমাকে ডাকলো, তাই আন্টির কাছে গেলাম। গিয়ে দেখি ফুপি সহ বসে আছে। আন্টি ডেকেছো? বাবা, আমাকে একটু সাহায্য করতে পারবে? আন্টি এভাবে বলছো কেন? করতে পারবে? বলো কি করতে হবে, আমি আপ্রাণ চেষ্টা করব। এরপর আন্টি যে সাহায্যের কথা বললো তা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। বাবা, আমাকে আমার পরিবারকে খুঁজতে সাহায্য করবে? আন্টি পরিবার মানে? আমার স্বামী আর মেয়েকে। কিন্তু তুমি বলেছিলে যে তোমার কেউ নেই। না বাবা, আমার পরিবার আছে, তাদের আমি হারিয়ে ফেলেছি। এখানে আমি তাদেরকে খুঁজতে এসেছি। তুমি কি বলছো কিছু বুঝছি না, একটু খুলে বলবে? ঠিক আছে, শোনো বলছি। বলো। ফুপির দিকে তাকিয়ে দেখলাম ফুপি অবাক হয়ে আন্টির কথা শুনছে।
আন্টি বলা শুরু করলো, যখন আমার বিয়ে হয় তখন ওই বিয়েতে মত ছিল না, কিন্তু যার সাথে বিয়ে হয় তার সাথে থাকতে শুরু করি তখন আমার তাকে অনেক ভালো লেগে যায়। বলতে পারো তাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা বাইরে প্রকাশ করতাম না তেমন। আমাদের ঘরে একটা মেয়ে বৃষ্টি জন্ম নেয়, তখন আমাদের ঘর আনন্দ ভরে যায়। অনেক সুখ আছে আমাদের কপালে, কিন্তু এই সুখ আমার কপালে ধরেনি। আমাদের সুখের সংসারে ঝড় নেমে আসে। একটা লোক আমাদের সংসারে আগুন লাগায়, আমার নামে বৃষ্টির বাবার কাছে উল্টাপাল্টা বলে। তাও বৃষ্টির বাবা সেসব বিশ্বাস করেনি। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, আর আমাদের চোখের মণি ছিল বৃষ্টি। আমাদের সব কিছু ওই ছিল। ধীরে ধীরে আমাদের মেয়ে 6 বছরের হয়ে ওঠে। এই 6 বছরে আমরা একে অপরকে অনেক ভালোবেসে ফেলি আর খুব বিশ্বাস করতাম। ওই দিন ছিল বৃষ্টির জন্মদিন, রাতে পার্টি, তাই দিনে সব কিছু ঠিক করে ফেলি। আর সন্ধ্যায় বৃষ্টির জন্য জন্মদিনের উপহার কিনতে যাই ওকে বাসায় রেখে। ওর বাবা অনেক বলেছিল যে বাইরে না যাই, কিন্তু কপালে যা ছিল আমি তাও বের হয়ে আর বৃষ্টির জন্য গিফট নিয়ে আসছি। ঠিক তখন হঠাৎ আমি একটা গাড়ির সাথে ধাক্কা খাই আর অনেক বাজেভাবে আহত হই। তখন গাড়ির মহিলাটি আমাকে ডেকে হাসপাতালে নিয়ে যায়। প্রায় 2 মাস পর আমার জ্ঞান আসে। যখন জ্ঞান আসে তখন দেখলাম একটা মহিলা আমার পাশে বসে আছে। আমি তখন সিঙ্গাপুর ছিলাম, এখানে নাকি আমার চিকিৎসা হয়নি। তারপর ওখান থেকে এসে আমি আমাদের আগের বাসায় যাই আমার পরিবারকে খুঁজতে, কিন্তু ওখান থেকে চলে গেছে। আর কোথায় গেছে কেউ জানে না। আশেপাশে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তারপর থেকে ওদের খুঁজে যাচ্ছি। আর তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারা অনেক বড় লোক। 1-2 দিন তাদের সাথেই ছিলাম, যেখানেই যেটা বৃষ্টি আর ওর বাবাকে খুঁজতাম, কিন্তু কোথাও পাইনি। শেষে সেই দিন ওদের বাসা থেকে বের হয়ে যাই খুঁজতে, কারণ আমি আর থাকতে পারছিলাম না ওদের ছাড়া। তাই এখানে এসে ওদের খুঁজতে থাকি, কিন্তু সেদিন অসুস্থ হয়ে যাই। তারপর তো তুমি জানো সবই। এসব বলতে বলতে আন্টি কান্না করে দেয়। আমি কি বলবো বুঝছি না। এত বড় ঢাকা শহরে কোথায় খুঁজবো আন্টির পরিবারকে? তাও আবার তিনি তার পরিবার সম্পর্কে কিছু জানেন না। আন্টি আঙ্কেল কি করতো তখন, আর তার নাম কি? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? কি হলো বাবা? না কিছু না আন্টি, কাল রেডি থাকবেন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা কাল গেলেই বুঝে যাবে। এরপর নিজের রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, এখন আন্টিকে নিয়ে গেলে ওরা কি মেনে নেবে? না মানলে নাই, না মানলেও আমার কাছে থাকবে, কিন্তু নিয়ে তো যেতে হবে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে আন্টিকে নিয়ে ওদের বাসায় গেলাম, মানে আন্টির পরিবারের কাছে। দরজার কলিং বেল চাপতেই কাজের লোক এসে দরজা খুলে দেয়। তারপর আন্টিকে নিয়ে ভিতরে গেলাম। এটা কাদের বাড়ি বাবা? এখনই বুঝতে পারবেন। আরে সাকিল, তুমি? আরে সামিয়া, এটা তোমাদের বাড়ি। আন্টি কেমন আছেন? ভালো মা। শাকিল, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? একটু পর বুঝবে। সামিয়া, আঙ্কেল আর আন্টিকে ডেকে আনো তো। কেন, কি হয়েছে? আগে ডেকে আনো। সামিয়া ওদের ডাকতে চায়। আমি ভাবছি এখন ওদের কি রিয়াকশন হবে। কিছুক্ষণ পর সামিয়ার মা বের হয়ে আসলো। কি হলো বাবা, ডেকেছো? ডাক শুনে যখনই আন্টি পিছনে ফেললো তখনই আন্টির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আপু তুই? আন্টি কিছু না বলেই সামিয়ার মাকে জড়িয়ে ধরলো। কি আপনারা কিছু বুঝছেন না তাই না? আমি বলি চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যখন আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি আঙ্কেলের নাম কি? শহীদুল। এটা শুনেই আমি নিশ্চিত হয়ে যাই আন্টি আর কেউ না, সামিয়ার আম্মু। কারণ ও বলেছে ওর 6 বছর বয়সে ওর মা কোথাও যেন চলে যায়, তাই আন্টিকে নিয়ে আসলাম। কিন্তু টেনশন হলো এরা কি এখন আন্টিকে মেনে নেবে? আচ্ছা দেখি কি হয়, গল্পে আসা যায়। সামিয়ার মা আর আন্টি একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এর মাঝেই সামিয়া আর ওর বাবা আসে। আন্টিকে না দেখেই সামিয়ার বাবা বলল, কে এসেছে ইয়াসমিন? যখনই আন্টির দিকে নজর যায় তখনই সামিয়ার আব্বু থ হয়ে যায়। কি হলো আব্বু, তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো আন্টির সাথে পরিচয় করিয়ে দিই। এদিকে সামিয়ার আব্বুর কোনো হুঁশ নেই। আন্টিকে দেখলাম আন্টিও তাকিয়ে আছে আর কান্না করে যাচ্ছে। সামিয়া এর কিছুই বুঝতে পারছে না। কি হলো আন্টি, তুমি কাঁদছো কেন? সামিয়া, উনি তোমার আন্টি না। মানে? আমি কিছু বলবো তার আগে আন্টি বলল, বৃষ্টি, তুই আমাকে চিনতে পারছিস না? না। আর আন্টি, তুমি আমার এই নাম কিভাবে জানো? এটা তো আমি কাউকে বলিনি, এটা শুধু আম্মু ডাকতো। এটা শুনেই আন্টি আরো বেশি কান্না শুরু করে দিল। সামিয়া, এটা তোমার আম্মু। আম্মু মানে? আমি আন্টি কিছু বলতে যাবে তখনই আঙ্কেল আন্টিকে থামিয়ে দিল। তুমি কেন এসেছো এখানে রাবিয়া? কি বলছো? আসবো না কেন? তোমাদের কত খুঁজেছি জানো তোমরা। নাটক বন্ধ কর। যখন ছেড়ে গিয়েছিলি তখন মনে ছিল না? ছেড়ে গেছি মানে কিছুই বুঝছো না? আঙ্কেল আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝতেছি মানে? এরপর আমি ওদের সবকিছু খুলে বলি। আমার কথা শুনে আঙ্কেল আর কিছু বলতে পারছে না। আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে এত বছর ধরে ভুল বুঝেছি। আর সামিয়া দৌড়ে এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের কেন ছেড়ে গেলে আম্মু? বৃষ্টি, মা আমার আর কোনোদিন যাব না। তারপর সামিয়া আন্টিকে বলল, ইয়াসমিন
তুই এখানে যে? আন্টি আঙ্কেল, আন্টির বিয়ে হয়েছে। কি কি বলছে এসব? আপু আমার কথা শোন। কি শুনবো তোর কথা? আর শহীদুল আমার জন্য অপেক্ষা করতে পারলে না? আমি এটারই ভয় পাচ্ছিলাম। রাবেয়া, আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখন হঠাৎ দরজার পাশ থেকে কেউ বলে উঠলো, আম্মু, আপুকে একটা ছেলে নিয়ে যাচ্ছে। আমরা সবাই অবাক হয়ে ছেলেটার দিকে তাকালাম। বয়স 14-15 হবে। সবাই অবাক এর কথায়, কিন্তু আমি ভাবছি এই ছেলেটা আম্মু কাকে বললো। তোমার আম্মুকে এখানে? ও আমার ছেলে। মানে? দেখলাম সামিয়া, আন্টি, এমনকি আমি অবাক, কিন্তু আঙ্কেলের কোনো পরিবর্তন দেখলাম না। যেন তিনি জানেন আন্টির ছেলে মেয়ে আছে। আন্টি, মানে পরে জেনে নেবো, এখন ওর বোনকে বাঁচাতে হবে। আমি ছেলেটার পাশে গেলাম। তোমার আবুকে কারা নিয়ে গেছে জানো? না। কোথায় নিয়ে গেছে জানো? হ্যাঁ জানি, আমি প্রথমে ওদের পিছু নিয়েছিলাম, কিন্তু ওরা অনেক আর আমি একা, তাই এখানে চলে আসলাম। তাড়াতাড়ি চলেন। ছেলেটা এবার আরো বেশি কান্না শুরু করে দিল। শাকিল, চলো তাড়াতাড়ি। না আঙ্কেল। মানে? আঙ্কেল, আপনি থানায় গিয়ে পুলিশ ফোর্স নিয়ে আসেন ওদের অ্যারেস্ট করার জন্য। তাহলে ততক্ষণ ওখানে কে যাবে? আমি যাচ্ছি। কিন্তু তুমি একা? আঙ্কেলকে থামিয়ে, আঙ্কেল আপনি জানেনই আমি কে। কিন্তু? কোনো কিন্তু না। তারপর ছেলেটাকে বললাম, আমাকে ওই জায়গায় নিয়ে যাও। ইয়াসমিন আন্টির দিকে তাকালাম, দেখি কান্না করছে, আর আন্টি ওনাকে সান্ত্বনা দিচ্ছেন, আর স্বামীও দেখি কান্না করছে, আর আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি ওকে চোখের ইশারায় অভয় দিলাম। তারপরে ছেলেকে নিয়ে আমি রওনা দিলাম বাইক নিয়ে। কিন্তু আন্টির এই ছেলেমেয়ের ব্যাপারটা বুঝলাম না, পরে জানতে হবে। এখন এই মেয়েটাকে সুস্থভাবে নিয়ে যেতে পারলেই হয়। ছেলেটা একটা পুরাতন বাড়ির কাছে এসে থামতে বললো। বাড়ি থেকে দেখে মনে হয় কেউ নেই, হয়তো এটাই তাদের ঘাঁটি। তারপর ভেতরে গেলাম। গিয়ে ভেতরের পরিবেশ দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ ভেতরে 7 জন মেয়ে হাত পা বাঁধা। এরা এখানে কেন? আর কেনই বা আনলো এখানে এদের? এর মাঝে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলাম, কারণ ওর কোনো ক্ষতি হলে আমি কি জবাব দেবো। এসব দেখছি এমন সময় একটা রুম থেকে একটা লোক বাইরে বের হয়ে আসলো, এসে আমাকে দেখে ফেললো। কিন্তু আমি পেছন ফিরে থাকায় আমি দেখলাম না ওনাকে। ওই কে রে তুই? এখানে কি করিস? আমি পেছনে দেখালাম। এখানে এসব কি? সেটা তোকে কেন বলবো? তুই এখানে কেন এসেছিস? জানের কি মায়া নেই? অনেক আছে, কিন্তু তোদের মনে হয় নাই। মানে? ওই দিকের বাইরে আয়। ওর লোকেদের ডাক দিল, সাথে সাথে একটা ঘুষি মেরে দিলাম লোকটার নাকে, আর লোকটা মুখ থুবড়ে পড়ে গেল নিচে। এর মাঝে চিৎকার শুনে ওর লোকেরা বাইরে আসে। আমাকে দেখে একজন আমাকে মারতে আসবে। ঠিক সে সময় দেখলাম একটা রড পড়ে আছে, ওটা উঠিয়ে এরো পাথারি বাড়ি দিতে শুরু করলাম। ওদের কয়েকজন আহত হলো, কিন্তু ওরা সংখ্যায় 15-16 জন হবে, তাই কাবু করতে কষ্ট হচ্ছে। যে সামনে আসে সেই মার খাচ্ছে। এমন সময় ওদের একজন গুলি বের করলো। এটা দেখে কি করবো বুঝছি না। টিকারে চাপ দিতে যাবে, এমন সময় আরেকটা গুলি এসে ছেলেটার হাতে লাগলো, আর ছেলেটার হাত থেকে গুলি পড়ে গেল। আর এমনিতেই বন্ধুটা তুলে নিলাম, আর ওদের দিকে তাক করে ধরলাম। ওরা তো অবাক, হঠাৎ কে গুলি চালালো। দরজার দিকে তাকালাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন সামিয়া আব্বু পুলিশ ফোর্স নিয়ে এসেছে। তারা না। কিরে, তোদের এতক্ষণ লাগলো কেন? সরি দোস্ত, বাড়িটা খুঁজে নিতে একটু দেরি হলো। আর একটু দেরি হলে কি হতো আমার জানিস? আরে কার এত বড় বুকের ফাটা যে আমার দোস্তকে কিছু করবে? হ্যাঁ, এবার বলি এরা কারা। ইরফানের কথা মনে আছে? আমার বন্ধু, যার জন্য মেয়ে একটাকে পালিয়েছিল আর আমার বাড়ি ছেড়ে আসতে হলো। আর সাইদি হলো আমার জিগারের দোস্ত। আপনারা ভাবছেন ওরা এখানে কিভাবে আসলো? আসার সময় ওদের ফোন করে জানিয়ে দেয়, কিন্তু সঠিক ঠিকানা বলতে পারেনি, তাই আসতে দেরি হলো। কি রে সাইদ, তুই দেশে কখন আসলি? আসলে ও দেশের বাইরে চলে গিয়েছিল। আসলাম কালকে, আর আজ ইরফান ফোন করে বললো আসতে। এবার আর ওই বদমাশগুলো কিছু করতে পারছে না, কারণ ইরফানের সাথে সাইদ সহ আরো 15-20 জন হবে এসেছে, আর সবার হাতেই বন্দুক। ওই, তোরা এখানে মেয়েগুলোকে নিয়ে আসলি কেন? ওরা কেউ কিছু বলছে না। আবার জিজ্ঞেস করলাম, কিন্তু কিছু বলছে না। এবার রাগ উঠে গেল, সবাই মিলে ওদের মারতে শুরু করলাম। মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলি। এর মাঝেই একজন বলে, ভাই আর মারেন না। বলছি সবার অবস্থা খারাপ। বল কেন নিছিস এদের? আমরা এদের কিডন্যাপ করে এনে জোর করে দেহ ব্যবসা কাজে লাগানোর জন্য এনেছিলাম। এটা শুনেই মাথা আরো বেশি গরম হয়ে গেল, তাই আরো কয়েকটিকে মারলাম। এবার বল, এর আগে আরো কয়েকজনের সাথে এরকম করেছিলিস? আর কারোর সাথে না, এরাই প্রথম। 10 জন হলে এদের এই জায়গায় দিয়ে আসতাম। আমি আর কিছু না বলে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে নিয়ে মেয়েগুলোর সামনে গেলাম। দেখলাম সব মেয়েই কান্না করছে। এটা দেখে আমার আরো খারাপ লাগে। এখানে প্রায় সবাই আমার বোনের বয়সের। কেমনে পারে মানুষ এসব করতে? ছেলেটাকে বললাম, এখানে তোমার আপুকে? ছেলেটা একটা মেয়েকে দেখালো। মেয়েটাকে ভালো করে দেখলাম, আরে এটা তো ঋতু, স্বামী আর বান্ধবী। ওর কাছে যেতেই ও কান্না শুরু করে দিল। এর মাঝে আঙ্কেল পুলিশ ফোর্স নিয়ে চলে আসলো। ঋতুমা, তুমি ঠিক আছো? হ্যাঁ আঙ্কেল। এটা বলে আবার কান্না শুরু করে দেয়। এদের কোনো কিছু মাথায় ঢুকছে না। ঋতু ইয়াসমিন আন্টির মেয়ে, আবার আঙ্কেলকে ঋতু আঙ্কেল ডাকছে। আমার কিছুই মাথায় ঢুকছে না। আঙ্কেল, আপনি ঋতুকে চেনেন? বাবা সব জানতে পারবে বাসায় গেলে। এখন আমি এদের নিয়ে থানায় যাই, আর তুমি ঋতুদের নিয়ে বাসায় যাও। আঙ্কেল আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন ওই বদমাশগুলোকে অ্যারেস্ট করে।
আমিও ওদেরকে বিদায় দিয়ে ঋতুকে আর ওর ভাইকে নিয়ে বাসার দিকে আসলাম। বন্ধু হলে এরকম হওয়া উচিত, সবসময় পাশে পাওয়ার মতো। কিন্তু ওরা কি কাজে যেন ঢাকায় আছে, আর আল্লাহর রহমতে সঠিক সময় পেয়ে যায়। আর সাইদের বাসা ঢাকাতেই। রাস্তায় ঋতু তখনও কান্না করছে। কি হলো ঋতু, কান্না করছো কেন? ভাইয়া আজকে তুমি না আসলে। এটা বলে আরো কান্না করছে। আরে সব ঠিক আছে, কান্না করা বন্ধ করো এখন। কিন্তু আমি জানি একজন নারীর কাছে তার সম্মানটা কত বড়। এটা হারালেই ও সবকিছু তছনছ হয়ে যায়। কিন্তু কিছু মানুষ নামের জানোয়ারের জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত নারীরা তাদের সম্মান হানি করছে। যাক, ওইদিকে না যাই, নাহলে গল্পের মজাই চলে যাবে। রাস্তায় আসার সময় বাইকে ঋতু আর ঋতুর ভাইও ছিল। এই মেয়েটা এখনো কান্না করছে, অবশ্য করবেই না বা কেন, থাক সেসব বাদ দেন। আমার মাথায় ঢুকছে না ঋতু কিভাবে আন্টির মেয়ে হলো। এদের কোনো ব্যাপার বুঝতে পারছি না। বাসায় গিয়ে হয়তো জানতে পারবো। এরপর ওদের নিয়ে সামিয়াদের বাসায় চলে আসলাম। সামিয়াদের বাসায় সেই কলিং বেল বাজাতেই সামিয়া এসে দরজা খুলে দিল। আরে ঋতু, কেমন আছিস? এ কি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? ঋতু চুপ করে আছে। কি হলো সাকিল, ওর কি হলো? সামিয়া, ওকে এখন তোমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নিক। ওকে। এরপর সামিয়া ঋতুকে নিয়ে ভেতরে নিয়ে গেল, আর ওই ছেলেটাও ভেতরে গেল। আমিও সে ড্রয়িং রুমে বসে ভাবছি কি হতে পারে। এর মাঝে সামিয়া চলে আসলো। আচ্ছা সাকিল, ওর কি হলো? আর তুমি তো আন্টির মেয়েকে আনতে গিয়েছিলে। ঋতুই আন্টির মেয়ে। মানে? হ্যাঁ, ওই ছেলেটা তো তাই বললো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ঋতুকে কোথায় নিয়ে গেল? তারপর সামিয়াকে সব খুলে বললাম ওখানে কি হয়েছে সব শোনার পর সামিয়া বলল, এখন ওই ছেলেগুলো কোথায়? আঙ্কেল ওদের নিয়ে গেছে। ও। আন্টি আর ইয়াসমিন, আন্টি কোথায়? ওরা দুইজন দুই রুমে বসে আছে, আম্মু আন্টির সাথে কথা বলছে না। কি শুরু হলো এসব? জানি না এই বাসায় কি শুরু হলো, সব পরে আব্বু আসলে জানতে পারবে। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। এরপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে বসে পাবজি খেলছি। এমন সময় ডাক আসলো যে আঙ্কেল সবাইকে ডাকছে, তার মানে চলে আসছে এখন। তারপর নিচে গেলাম। আজ সবাইকে সব ক্লিয়ার করে দেবো। কি ক্লিয়ার করবে? আর তুমি? রাবিয়া, আমার কথা তো শোনো। কি শুনবো তোমার কথা? ইয়াসমিন, তোর তো বিয়ে হয়েছিল তাই না? তাহলে আবার শহীদুলকে বিয়ে করলি কেন? আপু আমার কথাটা শোন। এর মাঝেই দরজার সামনে আরেকজন লোকের আবির্ভাব হলো। লম্বা ফর্সা কোট টাই পরা একটা লোক। লোকটা আসার সাথে সাথে ঋতুর ভাই আব্বু বলে গিয়ে জড়িয়ে ধরলো। লোকটা ওকে জড়িয়ে ধরলো। যা বাবা, এটা কি হলো? এক রহস্য থেকে বের হতে পারেনি, এখন আরেক রহস্য দরজায় এসে হাজির। শালা মাথাটা মনে হয় এবার পাগল হয়ে যাবে। আমরা সবাই অবাক, কিন্তু ইয়াসমিন, আন্টি, ঋতু আর আঙ্কেল একদম স্বাভাবিক, যেন লোকটাকে এরাই আসতে বললো। কাসেম তুমি? ও, তাহলে লোকটার নাম কাসেম। কিন্তু আন্টি কিভাবে জানে? না, এবার মনে হয় সত্যিই পাবনায় সিট বুকিং করতে হবে। এবার লোকটা সবার সামনে আসলেন। রাবিয়া, তুমি ভুল বুঝছো, আমি তোমাকে সব বলি। বলো। যখন তুমি হারাই গেছিলে, তুমি তো জানতেই যে ইয়াসমিনেরও বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পর, আর তার মেয়ে ঋতুও আছে। আর তুমি হারিয়ে যাওয়ার পর সামিয়ার দেখাশোনার মতো কেউ থাকে না, আর আমি কোনো বিয়েও করব না। তাই ইয়াসমিন এসে যে সামিয়ার দেখাশোনা করে, কিন্তু অনেকে এটা খারাপভাবে নিচ্ছে এই জায়গার মানুষ, কারণ তারা জানেন না ইয়াসমিন কে। তাই কোনো উপায় না পেয়ে আমি ওকে আমার বউয়ের পরিচয় দিই, যাতে কেউ বাজে না বলে। কিন্তু শাহিদুল ভাইয়া, বাকিটা আমি বলি। আপু তুই যখন চলে গেছিলিস তখন তোর থেকে সাইমাকে আমি আমার মেয়ের মতো করে লালন পালন করেছি। আর সাইমা, তুমি তো জানোই যে আমি কয়েকদিন থেকে চলে যেতাম, আবার কয়েকদিন পর আসতাম, তখন আমি আমার পরিবারের সাথে থাকতাম। এবার বল আপু, আমি কি ভুল করলাম? আর হ্যাঁ, এখানে থাকলেও ভাইয়া থাকতো উপরে আর আমি থাকতাম নিচে। তোর পরিবারকে দেখাশোনা করতে এইসব করলাম। আর এইসব শুনে কান্না শুরু করে দিল। আমার মাপ করে দিস বোন, আমি কিছু না জেনেই তোকে ভুল বুঝলাম। তুই আমার পরিবারের জন্য এত কিছু করলি আর আমি তোকে ভুল বুঝলাম। আমি কিছু মনে করি না আপু, কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। এর মাঝেই সামিয়া বলে উঠল, আমি একটা জিনিস বুঝিনি, রিয়াদের জন্ম হওয়ার সময় তো আমি ছিলাম, তাহলে আমি জানি না কেন? জানিস না, কারণ তোকে 3 বছরের জন্য ইউকিতে পাঠাচ্ছিলাম তোর চাচার কাছে, মনে আছে? তখনই রিয়াদের জন্ম হয়, তাই তুই জানিস না। ঋতু কি এসব জানতো? জানতাম, কিন্তু তোকে বলতে মানা করেছিল, তাই বলিনি। আচ্ছা, যা হয়েছে সব বাদ দেন, এখন সবাই ভালো থাকতে পারবেন। হ্যাঁ বাবা, আর এ সব কিছুই তোমার জন্যই হলো। আরে আঙ্কেল, এসব কি বলছেন? বাবা, তোমার জন্য আমার মেয়ে ঠিক আছে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আরে আন্টি, এটা আমার দায়িত্ব ছিল। এখন সব ঠিক হয়ে গেছে, আর আগের কথাগুলো বলতে হবে না। আজ এই বাসায় যেন আনন্দের উৎসব হচ্ছে, হবে নাই বা কেন। অনেকদিন পর কাছের মানুষকে ফিরে পেয়েছে, আর পরিবারের সব ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি আনন্দের কি বা হতে পারে? এসব ভাবছি, এর মাঝে স্বামী আমাকে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। এই কি করছো? সবাই কি ভাববে? যা ইচ্ছা ভাবুক, আমি আমার জামাইকে নিয়ে আসছি। এখনো কিন্তু বিয়ে হয়নি। হবে না, হবে। এই, তুমি ফুফিকে বলেছো যে তুমি এইখানে? না হয়তো টেনশন করবে। ফোন করে
করে জানিয়েছি। আজ যে আমি কত খুশি বোঝাতে পারবো না। আর এই সব কিছুই হয়েছে তোমার জন্য। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। বেশি কিছু লাগবে না, একটু মিষ্টি খাওয়ালেই হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মিষ্টি নিয়ে আসছি। হায় হায়, এই মেয়ে কি বলে? এর কথা শুনে আমি তো পুরোই আবাল হয়ে গেছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন মিষ্টি আনতে? মিষ্টি কেন? কেন তুমি বলছিলে না মিষ্টি খাওয়াতে? এই আমি কি ওই মিষ্টির কথা বলেছি? তো কোন মিষ্টি? আমি এই মিষ্টির কথা বলেছি। যা লুচু ছেলে। এখন আমি লুচু হয়ে গেলাম? যখন নিজে দিয়েছিলে তখন লজ্জা করেনি? যা, পারবো না। আমি আর কিছু না বলে হাত ধরে একটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই কি করছো? মিষ্টি খাবো। কেউ দেখবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা একটু চোখ বন্ধ করুন আর ততক্ষণে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন। আমার প্রেমিকা লজ্জা পাচ্ছে। ওই ওদের কথা বলছি না। তো কাদের? দরজা খুলে কেউ দেখে ফেলবে। তো দেখো, তুমি যেমন তোমার জামাইকে নিয়ে এসেছো, তেমন আমি আমার বউয়ের সাথে রোমান্স করবো, তাতে কার কি? আমার কথা আমার উপরে ফেলাচ্ছ? স্বামীকে আর কিছু বলতে না দিয়ে চারটুট এক করে দিলাম। আর অজানা এক অনুভূতি এসে ভর করেছে সারা শরীরে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। এর মাঝে ঘটলো আরেক বিপত্তি। ঋতু স্বামীকে ডাকতে ডাকতে রুমে চলে আসে। আমাদের এই অবস্থা দেখে ঋতু তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো। এই আমি কিছু দেখিনি। শালীর ঘরে শালী, আমার ধরে চোখ বন্ধ করলে কেন? হারামি, তোর যে নক করে আসতে পারলি না? ওই দোষ কি আমার? তোরাই বা দরজা খুলে রোমান্স করছিলি কেন? এই খাইছে রে, শালী এটা কি বলে দিল? এখন তো আমি শেষ। আচ্ছা ঠিক আছে, কি জন্য আসলি সেটা বল। তোকে এই খালামণি ডাকছে। ঠিক আছে তুই যা, আমি আসছি। কি ব্যাপার, আবহাওয়া এত শান্ত কেন? তার মানে ঝড় ভালো করেই হবে। ঋতু চলে গেল। তো স্যার এবার বলেন। খাইছে, এত মিষ্টি কথা মানে কি? আমি কিন্তু ইচ্ছে করে করিনি। দরজা তুমি বন্ধ করোনি কেন? সেই সুযোগ কি তুমি আমায় দিয়েছো? আমি বুঝে গেলাম এর সামনে থাকলে এখন বিপদ, তাই বললাম। ঠিক আছে সামিয়া, আমি এখন যাই। ওকে আর কিছু বলতে না দিয়ে দিলাম দৌড়। পেছন থেকে সামিয়া চিৎকার দিচ্ছে, শাকিলের বাচ্চা, তোকে একবার হাতের কাছে পাই তারপর দেখ। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কি রে, কই ছিলে তখন? তারপর ফুপিকে সব বললাম। এরপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন আসলো, স্ক্রিনে দেখলাম ইরফানের কল। হ্যাঁ দোস্ত বল, কেমন আছিস? তোদের ওখান থেকে ফিরে আসলাম মাত্র, আর এসে একটা খবর পেয়ে মাথা খারাপ হয়ে গেল। মানে কি খবর? এখানে এসে জানতে পারলাম মিতুকে একটা ছেলে কয়েকদিন থেকে ডিস্টার্ব করছে। আমার ঢাকায় থাকায় জানতে পারিনি। কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল। কার এত বড় বুকের পাটা যে আমার বোনের সাথে বাজে ব্যবহার করে? ওই যে ওখানকার এমপির ছেলে। ঠিক আছে, আমি এখনই বরিশাল আসছি। ওই শালাকে আমি দেখে নেব। না, তোকে আসতে হবে না, আমরা দেখছি। আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি এখনই আসছি বলে ফোন কেটে দিলাম। এরপর বাসা থেকে বের হবো এমন সময় ফুপি বলল, কি রে, মাত্র আসলি, এখন আবার কোথায় যাস? ফুপি আমার ফিরতে দেরি হবে, তুমি আজ রাতে বুয়াকে সাথে রেখে দিও। আর কিছু না বলে একটা গাড়ি নিয়ে রওনা দিলাম। বাইক নিলে সমস্যা হতো। প্রায় 5 ঘন্টা পর পৌঁছালাম। তখন প্রায় রাত 8টা হয়ে গেল। তুই আসছিস? ওই ছেলেটা কোথায়? তারপর ইরফান আমাকে একটা জায়গায় নিয়ে গেল। দেখলাম কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে। ইরফান আমাকে একটা ছেলেকে দেখিয়ে দিল। আমি আর কিছু না বলে গিয়ে ছেলেটাকে কলার ধরে উঠিয়ে কিছু বলতে না দিয়ে এলো পাতারি মারা শুরু করে দিলাম। ওর সাথে যারা ছিল তারা আমাকে কিছু বলতে পারছে না, কারণ স্টাইল বদলালেও এখন আমাকে ভালো করে চেনা যায়। তাই ওরা আমাকে চিনে আর কিছু বলার সাহস পেল না। এর মাঝে এই ছেলেটাকে অনেক মারলাম। ছেলেটা শুধু চিৎকার করছে। কিছুক্ষণ মারার পর ছাড়লাম। তুই আমাকে মারছিস? তুই জানিস আমি কে? না, জানি না। আমাকে মারার সাবাস কই পালি? আমার বাবাকে বলে তোর এমন অবস্থা করবো যে। আর কিছু বলার সুযোগ না দিয়ে আবার মারা শুরু করে দিলাম। মারতে মারতে আত্মরা করে ফেললাম। তার শালাকে মারতে ইচ্ছে হচ্ছে। ছেলেটা এবার আর কিছু বলতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাচ্ছে। আমি ওর পিছু পিছু আসলাম। এরপরও বাসার মানে এমপির বাসার সামনে এসে ভেতরে ঢুকলো। ওখানে এমপির কিছু ছেলে পেলে ছিল। সেটা এবার সাহস করে আবার বললো, এই কুত্তা মার আমাকে, আয় মার আমাকে। ওখানে একা পেয়ে খুব মারছিলিস না, আয়। আবার মাথা আবার খারাপ হয়ে গেল। আবার গিয়ে মারতে শুরু করলাম। ছেলেটা চিৎকার করছে আর অবাক হয়েছে। ছেলেটা মনে করছে ওর বাবার লোকগুলো আমাকে মারতে আসবে, কিন্তু তারা কেউ আসেনি। উল্টো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ তারাও আমাকে চিনতে পেরেছে। তাই কেউ সামনে আসছে না। এবার বল, তোর কোন বাবা তোকে বাঁচাতে আসবে? কে তা তুমি? ভাই আপনি কোথায় ছিলেন আর আপনাকে খুঁজে পেলাম না কেন? সেটা এবার আরো অবাক হলো, কারণ ওরা আমাকে ভাই ডাকছে, আবার আপনি করে বলছে। সেটা এবার ভয় পেল। তখন পেছন থেকে একজন বলে উঠলো, এই কে রে তুই, আমার ছেলের গায়ে হাত তুলিস? পেছনে ফিরে তাকাতেই দেখলাম এমপি। আমাকে দেখেই এমপি 420 ভোল্টের শক খেলো। কোনো কথা বলছে না। বাবা, এই ছেলেটা আমাকে মেরেছে, তোমার লোকগুলো কিছু করছে না? এবার তো মারছি, যদি আবার আমার বোনের সাথে খারাপ ব্যবহার করিস তাহলে একদম মেরেই ফেলবো, কথাটা মাথায় রাখবি। শাকিল, তুমি হঠাৎ করে এখানে? আপনার ছেলেকে বলে দেবেন, যদি আবার শুনি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে, আবার ডিস্টার্ব করেছে, তাহলে কি করবো আপনি ভালো করে জানেন। আমি বলে দিব, আসলে ও বিদেশ থেকে আসলো, তাই তেমন কিছু জানে না এখানকার সম্পর্কে।
সব বুঝিয়ে দেবেন। এরপর ওই জায়গা থেকে চলে আসলাম। কি রে, তুই বাসায় যাবি না? না কেন? চল তোকে বাসায় দিয়ে আসি। না লাগবে না, আর আমার পরিবারের খেয়াল রাখবি। আর যদি ওই ছেলেটা আবার কিছু করে তাহলে আমাকে বলবি। এরপর ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঢাকায়। বাসায় আসতেই, কিরে কোথায় গেলি? তাও তো বলে গেলি না। আসলে ফুবি, তারপর সব বললাম ফুবিকে। তুই বাসায় না গিয়ে চলে আসলি কেন? কি মুখ নিয়ে যাবো ফুবি? আগে সব ঠিকঠাক হোক তারপর যাবো। ঠিক আছে, যেমন ইচ্ছে। এর পরের দিনগুলো স্বাভাবিকভাবে চলছে। স্বামী আর পরিবারের সব ঠিক হয়ে গেছে, আর স্বামী আর আমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো। এভাবে চলে গেল আরো 1 বছর। আমার অনার্স কমপ্লিট হলো, মোটামুটি ভালো রেজাল্ট করেছি। একজন সিনিয়র ভাইয়ের সাহায্যে একটা সফটওয়্যার কোম্পানি দিলাম। ভালোভাবে দিন যাচ্ছে। এখন আমার সমাজে নাম আছে, তবে সেটা আগের শাকিল না, বিজনেসম্যান শাকিল হিসেবে। এখন আমি সমাজের অনেক উঁচু পর্যায়ে। এই 2.5 বছরে পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। জানি না তারা কেমন আছে। ইরফানের থেকে জেনেছি যে তারা নাকি আমার অনেক খোঁজ করেছে। আজ আমি আর ঋতুর সাথে শপিংয়ে যাওয়ার কথা, কিন্তু আজ যে আমার জীবনে এত বড় ঘটনা ঘটবে তা কখনো ভাবিনি। সকালে রেডি হয়ে তাদের নিয়ে বের হলাম। মেয়েদের নিয়ে এই এক সমস্যা, কোনো কিছু তাড়াতাড়ি পছন্দ হয় না। একবার এটা দেখবে আর একবার ওটা দেখবে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি শপিং মলে। হঠাৎ একটা জায়গায় গিয়ে চোখ আটকে যায়। আমি তো বিস্ময়ের শেষ সীমায়। এটা কি ঠিক দেখছি আমি নাকি স্বপ্ন? তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম, কিন্তু আসার সময় স্বামী সেটা খেয়াল করলো, আর আমার পেছন পেছন সেও বের হয়ে গেল। কি হলো, তুমি এভাবে বের হয়ে গেলে কেন? এমনি। কি হলো আমাকে বলো। কিছু না। আমাকেও বলবে না? স্বামী ওখানে আব্বু আম্মু ছিল। মানে তোমার আব্বু আম্মু? তাহলে এখানে চলে আসলে কেন? চলো তাদের কাছে যাবে। না মানে, আর একটা কথাও না, তুমি এখন প্রতিষ্ঠিত হয়েছো। আগে সেই সাকিল না, তাই তারা এখন তোমাকে মেনে নেবে। আর তুমি তো জানোই যে তারা তোমাকে ছাড়া ভালো নেই। কিন্তু আর কত কাঁদাবি আমাদের, আর কত কষ্ট পাবো বল? আমি পেছনে তাকাতেই আমার চোখ দিয়ে বন্যা শুরু হয়ে গেল, কারণ সে আর কেউ না, আমার প্রিয় আম্মু। আমি আর থাকতে পারলাম না, গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরলো। আজ যেন চোখের পানি কিছুতেই বাধা মানছে না, অজরে ঝরে পড়ছে। কেন আমাদের থেকে এতদিন দূরে ছিলি? কেন আমাদের এত কষ্ট দিলি? আমি কিছু বলতেই পারছি না। বল, কি শাস্তি পেয়েছিস আমাদের কষ্ট দিয়ে? কি হলো নুরজাহান, তুমি চলে আসলে কেন বাইরে? আমাদের কিছু না জানিয়ে আমরা তোমাকে ভেতরে খুঁজে বেড়াচ্ছি। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আব্বু আর কিছু বলতে পারছে না, আমিও কিছু বলছি না। আম্মু, আমি এখন যাই, এটা বলে চলে আসতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত ধরে ফেললো। পেছনে তাকাতে দেখলাম আব্বু আমার হাত ধরে আছে। আমি পেছনে ঘুরতেই আব্বু ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে আব্বু কান্না করে দিল। যে মানুষটার চোখে কোনোদিনও পানি দেখিনি সে আজ কান্না করছে। আব্বু, মার, তুই আমাকে মার। এভাবে কেন বলছো আব্বু? ওই দিন আমি না হয় রাগের মাথায় বলেছিলাম বাড়ি থেকে বের হতে, কিন্তু সত্যি চলে আসলে কেন? কিছু পেয়েছিস আমাদের দুঃখ দিয়ে? না আব্বু, তুমি ওদের ভালোই করেছিলে, না হলে আজ আমি এখানে আসতে পারতাম না। প্লিজ তুই আমাদের মাফ করে দে, আর রাগ করে থাকিস না, আমাদের সাথে বাসায় চল। আব্বু, তোমাদের প্রতি আমার রাগ নেই, আর আমি এমনিতেই বাসায় যেতাম, কারণ আমি তোমাদের আশা পূরণ করতে পেরেছি। সত্যি তুই আমাদের সাথে যাবি? আব্বু, যাবো। ভাইয়া, আরে কে এটা, ভূত নাকি? কি আমি ভূত? না, তুই তো পেতনি। ভাইয়া, এতদিন পর দেখা হলো আর তুই আদর না করে উল্টো আমার সাথে ফাজলাম করিস। তো কি করবো আমার কিউট বোনটার সাথে? ভাইয়া যা, তোর সাথে কথা নেই। ওকে, বলিস না। তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই, সামিয়াকে দেখিয়ে দিয়ে। ও হলো সামিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু তোমাকে তো চিনলাম না। আম্মু, সব হবে, এখন বাসায় চলো, তারপর বাকি কথা হবে। বাসা মানে? মানে আমার বাসাতে। তোর বাসা কোথায়? চলো, তারপর সব জানতে পারবে। তারপর ওদেরকে দাঁড় করিয়ে আমি আমার গাড়ি আনলাম। আসলে গাড়ি নিয়ে তেমন কোথাও যাই না, আজ ঋতুকে সব আনতে হয়েছে তাই গাড়ি আনলাম। আমি গাড়ি নিয়ে আসতেই, এটা কার গাড়ি? কার আবার? আমারই গাড়ি। এত দামি গাড়ি এখনো আমিও নিই নাই, আর তুই নিয়ে ফেলি? বাবা, তুই আগে বল তো এখানে কি করিস? আবার আগের মতো করিস না তো? আম্মু, তুমি আমাকে সন্দেহ করো? আরে ভাইয়া বলে দে না কি করিস, তাইলে তো হয়। সাকিল বলে দাও। ধুর, ভাবলাম তোমাদের বাসায় নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবো, তার হলো না। আমি এই সফটওয়্যার কোম্পানির মালিক। কি? কেন? না, আমার ছেলে এখন এত বড় একজন বিজনেসম্যান। আমিও দেখলাম অনেক খুশি। ওদের খুশি দেখে আজ অনেক ভালো লাগছে। আমার সব কষ্ট মুছে গেল। আজ আমি অনেক খুশি। সামিয়া, ঋতু কোথায়? ওর আরো দেরি হবে, বললো আমাদের চলে যেতে। আচ্ছা চলো। আব্বু আম্মু, তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। আমাদের আর সারপ্রাইজের দরকার নেই বাবা, যা দিলি এতে আমরা অনেক খুশি মনে হচ্ছে। আজ দুনিয়ার সব সুখ আমার কাছে। অনেক। আচ্ছা বাবা, তুই এতদিন ছিলি কিভাবে? খাওয়া দাওয়া কিভাবে করলি? আর বাসা কোথায় পেয়েছিস প্রথমে? আম্মু সব জানতে পারবে।
আর খাওয়া দাওয়া সামিয়া আর আরেকজন মানুষের সাথে ছিলাম। আরেকজন মানুষ মানে? আব্বু সব জানতে পারবে বাসায় গেলে, কিন্তু তোমরা হঠাৎ ঢাকায় এলে এটার কারণ বুঝলাম না। আসছিলাম ডাক্তারের কাছে তোর মাকে নিয়ে। কেন, আম্মুর কি হয়েছে? আরে তেমন কিছু না, এখন সব ঠিক আছে, তুই অস্থির না হয়ে ভালো মতো গাড়ি চালা। এরপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে এখন ভাবছি ফুপিকে দেখলে এদের রিয়াকশন কি হবে। যাই হোক, হয়তো খুশি হবে, কিন্তু টেনশন হচ্ছে আব্বু যদি এখনো ফুপির উপর রাগ করে থাকে। যাই হোক, দরজার কাছে এসে কলিং বেল বাজালাম। ভাইয়া এত বড় বাসা তোর? বেতনি। ভাইয়া দরজা খুলে ফুপি আব্বু আম্মুকে দেখে, আর আব্বু আম্মু ফুপিকে দেখে শখ খেলো। কেউ কিছু বলতে পারছে না, সবাই অবাক। আব্বু শখ কাটিয়ে বলে উঠলো, সুফিয়া তুই এখানে? ভাইয়া ভাবি তোমরা? শাকিল ও এখানে কি করছে? আমি অবাক হলাম। আব্বু কি বলছো? ঠিক হতে বলেছি, ও এখানে কেন? আব্বু ফুপি আমার সাথে থাকে এখানে আসার পর থেকে। ও তোর সাথে কেন? আমি পরিবেশ ঠান্ডা করতে বললাম। আব্বু বাকি কথা পরে হবে, এখানে দাঁড়িয়ে ঝগড়া করবেন না, ভিতরে চলুন। ফুপি দরজা থেকে ভেতরে চলে যায়। যাওয়ার সময় স্পষ্ট দেখলাম ফুপির চোখে পানি। কিন্তু এখন আমি কি করব? তখন ফুপির পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। আর এখন আব্বুর রাগ করাটাও স্বাভাবিক, দুজন দুজনের জায়গায় ঠিক আছে। এখন আমার কি করা উচিত? বাসায় আসার পর মনে করছি আনন্দ করব, কিন্তু তার হলো না। আমার মনে হয় আব্বু এখন ফুপির উপর রেগে আছে। একটু পর আম্মু আর সামিয়াকে নিয়ে আমার রুমে আসলাম। আব্বু আব্বু এমন করছো কেন? অনেকদিন পর ফুপিকে পেরে আব্বু খুশি না হয়ে রাগ দেখাচ্ছ কেন? আমিও ঠিক বুঝতে পারছি না, তোর আব্বু তো এমন না। আমার মনে হয় আব্বু এখন ফুপির উপর রাগ করে আছে। হয়তো। আমার মনে হয় তোমার আঙ্কেলকে ফুপির ব্যাপারে সব বলা উচিত। ঠিক বলেছো, হয়তো সব জানার পর আব্বুর রাগ চলে যাবে। আমি আব্বুর কাছে ড্রয়িং রুমে গেলাম। আব্বু দেখি সোফায় বসে আছে, ফুপিকে কোথাও দেখলাম না, হয়তো নিজের রুমে বসে কান্না করছে। আব্বু একটা কথা বলেছিল। কি কথা বল? আব্বু তুমি ফুপির উপর রেগে আছো কেন? তোকে কে বললো আমি সুফিয়ার উপরে রেগে আছি? আমি অবাক হলাম। তাহলে এগুলো কি ছিল? আব্বু ঠেকেছে। সুফি আমাকে যতটা ভালোবাসে আমি তার থেকে ওকে বেশি ভালোবাসি, কিন্তু ও আমাদের ছেড়ে চলে গেল। বল আমার কি কষ্ট হয়নি? তাই এখন ওকে একটু কষ্ট দিচ্ছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বু ফুপি তোমার অবহেলা নেওয়ার মতো অবস্থায় নেই। মানে? তারপর আব্বুকে ফুপির পরিবারের হারানোর সব কথা বললাম, আর আমার কাছে কিভাবে আসলো তাও বললাম। সব শুনে আব্বুর চোখে পানি চলে আসলো। তুই আমাকে এগুলো আগে বলিসনি কেন? বলার সময়ও দাওনি। আমি যে ওকে এখনো আরো কষ্ট দিছি। আচ্ছা বল ওর রুম কোনটা? তারপর আব্বুকে ফুপির রুম দেখিয়ে দিলাম, আর আব্বু ফুপির রুমে চলে গেল। আব্বুর সাথে আমিও গেলাম। গিয়ে দেখলাম ফুপি খাটের সাথে হেলান দিয়ে কান্না করছে। সুফিয়া। আব্বুর ডাক শুনে ফুপি নড়ে বসলো। আসলে আমি বুঝতে পারিনি যে তোর উপর এত বড় ঝড় গেছে। না ভাইয়া, তুই তো ঠিকই বলেছিস, এখানে আমার জায়গা নেই, আমি কালই চলে যাব। আচ্ছা আমাকে মাফ করে দে, আমার ওসব বলা উচিত হয়নি। না ভাইয়া, তুই মাপ চাচ্ছিস কেন? আর একটা কথা বলবি না, না হয় থাপ্পড় খাবি। আজ থেকে আমরা পুরো পরিবার একসাথে থাকবো। আব্বু ফুপিকে জড়িয়ে ধরলো। ফুপিও আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। আব্বুর মুখে এটা শুনে আমার রাজ্য জয়ের আনন্দ হলো। এত সহজে আব্বু সবকিছু মেনে নেবে জানতাম না। আজ আমি অনেক খুশি, আমাদের পুরো পরিবার একসাথে হলাম। আব্বু ফুপিকে শান্ত করে আমাকে বলল, আচ্ছা শাকিল, আমি একটা জিনিস বুঝলাম না। কি আব্বু? সামিয়া মেয়েটাকে? তোর বৌমা। মানে? মানে ও তোর ছেলের সাথে প্রেম করে। এসব মানে কি শাকিল? আব্বু এখন কি তুমি নিজের ছেলে থেকে নিজের ছেলের প্রেম কাহিনী শুনবে? হ্যাঁ। আরে ছাড়, আমি বলছি তোকে সব। ববি তুমি বলো। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আজ যে আমি কি খুশি তা বলে বোঝাতে পারবো না। এর মাঝেই আমার বোন মানে পেতনিটা এসে হাজির। ভাই তোর বাসাটা না অনেক সুন্দর। সত্যি? আর তুইও পুরাই বদলে গেছিস। ভালো। আচ্ছা ভাইয়া, কেমনে পারলি আমাদের ছেড়ে এতদিন থাকতে? অনেক কষ্টে, আর এখন সবাই এক হয়ে গেল, আর সব ঠিক হয়ে গেছে। এখন আর পুরনো কথা বলিস না রে পেতনি। ভাইয়া, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি জিনিস? সামিয়া আপুটাকে হবে কেউ? ওরকম একটা মেয়ে পটাতে পারিসনি? কত কিউট একটা মেয়ে, আর অনেক ভালো। না পারিনি। পারবিও না তুই। দেখা যাবে পেতনি। অনেক পেতনি বলেছিস, আরেকবার বললে কিন্তু খারাপ হয়ে যাবে। তুই আমার কি করবি? পেতনি একটা। তুই একটা ভূত তাহলে। এর মাঝে সামিয়া আমাদের কাছে আসলো। কি হচ্ছে ভাই বোন মিলে? ঝগড়া করছি এই পেতনিটার সাথে। আপু তুমি কিছু বলো না, এ আমাকে সারাক্ষণ পেতনি বলছে। ওই ওকে পেতনি বলছো কেন? ওকে পেতনি? বউ? বউ মানে? মিতু তো অবাক, সেটা তোর ভাবির থেকে জেনে নে। সামিয়া দেখে লজ্জায় লাল হয়ে গিয়েছে, আর মিতু অবাক। আমি ওখান থেকে চলে আসলাম। সামিয়াদের কাছ থেকে সরে গিয়ে যেতেই দেখলাম আব্বু আর আম্মুর সাথে ফুপিও বসে বসে গল্প করছে, আর সাথে হাসাহাসি করছে। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী। কতদিন পর আমরা পরিবারের সবাই একসাথে হলাম, আর সব ঠিক হয়ে গেছে। সাথে ফুপিও ফিরে এসেছে, একদম পারফেক্ট পরিবার। আমি যেতেই আমাকে দেখে আব্বু ডাক দিল। কি রে, তোর ফুপি যা বলছে তা কি সত্যি? কি বলেছে ফুপি? আরে হাদারাম, সামিয়ার ব্যাপারে। আমি মাথা নাড়ালাম। তো
এখন কি করবি ভাবছিস? কি করবো আর? আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের আম্মু? তোর আর সামিয়ার বিয়ের। ভাইয়া বিয়ে করে ফেলবে? তো কি তোমার জন্য বসে থাকবো নাকি? আরে ফুপি, এটা বলেই মিতু গিয়ে ফুপির পাশে গিয়ে পেছন থেকে ফুপির গলা জড়িয়ে ধরলো। অবশ্য ফুপি যখন বাসা থেকে চলে যায় তখন মিতু 2 বছর হবে। আর আসার পর থেকে একটু একটু ভাব জমিয়ে ফেলেছে মিতু ফুপির সাথে। কারণ ফুপি যখন একা রুমে বসেছিল তখন দেখলাম সামিয়া ফুপির সাথে। ফুপি আগে আমার বিয়ে হোক, তারপর ভাইয়া বিয়ে দিও। ততদিন তো তোমার ভাই বুড়ো হয়ে যাবে। আরে সমস্যা নেই, সামিয়াপুর বুড়ো বয়সেও ভাইয়াকে বিয়ে করবে। সামিয়ার দিকে তাকালাম, বেচারি লজ্জায় লাল হয়ে গেছে। এই মিতু বেতনিটাও না। আচ্ছা হয়েছে হয়েছে, তোমারও বিয়ে দেবো, আগে শাকিলেরটা দিয়ে দিই। কালকে সামিয়াদের বাসায় যাব। এর মাঝেই হঠাৎ আব্বু উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে আব্বু কান্না করছো কেন? বাবা তুই আমাকে মাফ করে দিয়েছিস তো? আরে আব্বু এগুলো কেন বলছো? তোকে ওই দিন রাগের মাথায় বাসা থেকে বের করে দিয়েছি, তারপর অনেক খুঁজেছি, তোর বন্ধুরাও কিছু বলেনি। আমি ওদের বলতে মানা করেছি। তুই বাসায় ফিরে গেলি না কেন? আব্বু এসব বাদ দাও। আর আমাকে তুমি বের করে দিয়ে আমার জীবনের বড় উপকার করেছো। দেখো আজ আমি কতটা সফল হয়েছি। এই সব কিছু হয়েছে ওই দিন তোমার করা শাসনটাই। তবে আমি তোমাদের কাছে গিয়েছিলাম, বাসায় যাইনি। কখন গেলি ভাইয়া? মনে আছে তোকে এমপি ছেলে ডিস্টার্ব করতো? তুই কিভাবে জানিস? আর ওকে নাকি কেউ একজন মেরেছিল, তারপর থেকে আর ডিস্টার্ব করেনি। হয়তো তোর কোনো বন্ধু মেরেছিল। আমার বন্ধু না, আমি ওকে মেরেছিলাম। মানে? তারপর সব বললাম। তুই আমাদের এত কাছে গিয়েও দেখা না করে চলে এসেছিস? আরে ভাবি বাদ দাও এসব, এখন তো সব ঠিক হয়েছে। মিতু আমাকে জড়িয়ে ধরে। ভাইয়া তুই দূরে থেকেও আমাদের সাহায্য করেছিস। তো আমার বোনকে ডিস্টার্ব করবে এটা কখনো হয়? হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো, আমি গিয়ে দরজা খুলে দিলাম। আরে ইরফান কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আজ আমার সবচেয়ে খুশির দিন। আর আমি ভালো না থাকি কেমনে বল? ঈশা কেমন আছে? আমিও ভালো আছি ভাইয়া। ঈশা হলো ইরফানের বউ, যাকে আমি পালাতে সাহায্য করেছিলাম। ভাইয়া আমাকে মাফ করে দিন, আমার জন্য কত কিছু হয়ে গেল, আর ইরফানের কাছ থেকে কালই সব জানতে পারলাম। ওসব বাদ দাও, ভেতরে আসো, সব বুঝে যাবে। তারপর ওদের আব্বু আমার কাছে নিয়ে গেলাম। আব্বু দেখো তো চিনতে পারো কিনা ঈশাকে দেখিয়ে। হ্যাঁ এ তো আমার বন্ধুর মেয়ে। আঙ্কেল আসলে ওই দিন ভাইয়ার কোনো দোষ ছিল না। বললাম না আগের কথাগুলো কেউ বলবে না। এরপর আর কেউ ওদিকে যায়নি, সবাই গল্প করতে ব্যস্ত। ভাই এসব কেমন হলো? তারপর ওকে সব বললাম। তারপর আর কি হবে? ছাদে দাঁড়িয়ে আছি, আজ আমার বাসর রাত। হ্যাঁ, সামিয়ার সাথে আমার বিয়ে হয়েছে। ওই দিনের পরের দিন আব্বু আম্মু ওদের বাসায় যায়। এমনিতেই আমাদের সবকিছু ঠিকঠাকই ছিল, তবুও আমার আব্বু আম্মু গিয়ে বিয়ের পাকা কথা বলে আসে। তেমন কোনো বড় অনুষ্ঠান হয়নি, পারিবারিকভাবে হলেও। পরে একটা পার্টি হবে, সবার দাওয়াত রইল। এই মজা করলাম, কেউ আসবেন না, রাস্তায় পুলিশে দেখলে ধরে মায়ের দিয়ে দিবে। পরে আসবেন। ওই তুই এখানে কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি। চল নিচে যাই। এরপর ইরফান আমাকে রুমের সামনে নিয়ে আসলো, আমাকে দিয়ে চলে গেল। ভেতরে ঢুকতে যাবো, এমন সময় ঋতু আর মিতু এসে হাজির। ওই কই যাস? আগে আমাদের বেতন দিয়ে যা, না হয় ভেতরে যেতে পারবি না। কিসের বেতন? ও মা, এত কষ্ট করে তোমার বাসর ঘর সাজালাম, তার টাকা দাও। ও, তা কর্মচারীরা তোমাদের বেতন কত? আপাতত 50,000 দিলেই হবে। কি এত টাকা কেন? 5,000 নেই? ওই জিজু, 1 টাকাও কম হবে না। এত কিপটামি করিস কেন? দিয়ে না টাকা। কি আর করার, ওদের টাকা দিয়ে ভেতরে গেলাম। ভিতরে যেতেই হার্টবিট বেড়ে গেল। চারদিকে তাকিয়ে দেখলাম রুমটা আসলে সুন্দর করে সাজিয়েছে। যাক, টাকা দেওয়া লস হলো না। খাটের উপর দেখি সামিয়া এক হাত লম্বা ঘুমটা দিয়ে বসে আছে। আমি খাটের পাশে যেতেই সামিয়া নেমে আমাকে সালাম দিল। আমি উঠলাম। আজ না আমার অনেক বড় খুশির দিন। কেন? একসময় ভাবতাম আমার জীবনে কিছু হবে না, কিন্তু দেখো উপরওয়ালা আমার পরিবারের সব ঠিক করে দিয়েছে, তোমাকেও আমার করে দিয়েছে। আমিও অনেক খুশি। আচ্ছা যাও, উজু করে আসো। এরপর সামিয়াকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। আমার না একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? দেখলাম সামিয়া লজ্জা পাচ্ছে। কি হলো বলো? আমি চাই আমাদের টুইন বেবি। আর কিছু বলতে না দিয়ে বললাম, ইউ মিন টুইন? ও, তাহলে তো খাটনিটাও বেশি করতে হবে। এটা বলে লাইট অফ করে দিলাম। কি শ্রোতা বন্ধুরা, আরো কিছু শুনতে চান? যে যার কাজ করেন, গল্প এখানেই শেষ। আমরা আমাদের কাজ করি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা যখন নতুন গল্প